আজকের দিনে দাঁড়িয়ে অনেকে নিজে নিজে ওষুধ সেবন করছে। যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ অনলাইনে কোনো সাজেশন দেখে নিজেই নিজের ওষুধটা ডিসাইড করছে যে তার মনে হচ্ছে এটা খাওয়া দরকার, কোনো ডাক্তারের সাজেশন না নিয়ে। সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? বর্তমানে মানুষের স্ট্রেস কিভাবে মানুষের শরীরের এবং স্বাস্থ্যের প্রতি প্রভাব ফেলছে? রোগ প্রতিরোধকের জন্য আমাদের নিত্যদিনে কি কি পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করছেন? নিত্যদিনের যে জীবনযাত্রার পরিবর্তনের ফলে কি নতুন কোনো রোগের সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে? অবশ্যই। নমস্কার, রিভার হেলথের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আজই পেজটিকে ফলো করুন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার সুস্থ জীবনযাত্রার ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগতে পারে। আজকে আমাদের সাথে ডাক্তারবাবু রয়েছেন, ডাক্তারবাবুকে কটা প্রশ্ন করে নেব যেটা আপনার এবং আমাদের নিত্যদিনের কাজে লাগবে। হ্যাঁ, নমস্কার, আমি ডক্টর বুদ্ধদেব বাসু। আমি প্র্যাকটিস করছি 33 বছর হয়ে গেল, 33 ইয়ার্স। এত বছরের স্যার অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা তো নানান রকম অভিজ্ঞতা। প্রথম জীবনে অনেক কিছু শিখেছি। সব সময় যে সব পেশেন্টকে আমরা সারাতে পারবো সেটা তো স্বাভাবিক নয়। তো বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষকে, রোগীদের দেখতে দেখতে আমাদের অভিজ্ঞতা বেড়েছে। তার সঙ্গে পড়াশোনা এবং মেডিকেল কলেজে যেগুলো শিখেছি সেইগুলো প্রয়োগ করা, এর মাধ্যমেই আমরা আরো নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি। সেইভাবে আমিও অন্য ডাক্তারদের মতো নিজেকে উন্নত করবার চেষ্টা করেছি। কোন বিশেষ ক্ষেত্রে আপনার দক্ষতা রয়েছে? আমি তো জেনারেল প্র্যাকটিস করি, মেডিসিন প্র্যাকটিস করি। তার সঙ্গে আমার ডায়াবেটোলজির ডিগ্রি রয়েছে, ডিপ্লোমা, যেটা বোস্টন ইউনিভার্সিটি ইউএসএর। সেটার জন্য আমি ডায়াবেটিসের রুগীও দেখে থাকি। আমার কাছে অনেক ডায়াবেটিসের রুগী আছে। আচ্ছা, বর্তমানে আপনার কাছে সাধারণ রোগীর কোন ধরনের শারীরিক সমস্যার জন্য সবচেয়ে বেশি পরিমাণে আসছে বর্তমানে? হ্যাঁ, মূলত আমাদের এখানে তো ট্রপিক্যাল কান্ট্রি, তো সেই জন্যে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি এবং পেটের গন্ডগোল, এই সমস্তগুলো। আর আজকালকার দিনে যেটা খুব কমনলি মানুষ এসে আমাদেরকে বলে গ্যাসের সমস্যা, যেটা আসলে অ্যাকচুয়ালি গ্যাস্ট্রাইটিস বা ব্লোটিং, পেট ভার ইত্যাদি, এই সব সমস্ত সমস্যা নিয়ে মূলত বেশি এসে থাকে। স্যার, আপনি কি মনে করেন যে আমাদের মানুষের যে নিত্যদিনের যে জীবনযাত্রার পরিবর্তনের ফলে কি নতুন কোনো রোগের সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে? অবশ্যই, প্রচুর রকমের। কারণ কি, আমাদের সবচেয়ে প্রথম খাদ্যাভ্যাস, মানে আমাদের যে খাবার, যে রকম খাওয়া হচ্ছে, আমাদের ছোটবেলায় দেখেছি বহু বছর আগে তো যে আমরা বাইরের খাবার খুব কমই খেতাম। বাইরের খাবার আমরা মাঝে মধ্যে খেতাম, কিন্তু এখনকার দিনে এই ব্যস্ততার যুগে বেশিরভাগ মানুষই বিকেলবেলা তো বটেই, আজকাল অনেক সময় সকালে, দুপুরে, রাতে সবসময় বাইরের খাবার এনে খেতে বাধ্য হচ্ছে। হয়তো কেউ শখেও খাচ্ছে, কেউ হয়তো বাধ্য হচ্ছে। তার জন্যও কিন্তু এই ধরনের সমস্যা আরো বাড়ছে, এটা আমার মত। রোগ প্রতিরোধকের জন্য আমাদের নিত্যদিনে কি কি পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করছেন? প্রথমত, খাদ্যাভ্যাসের কথা একটু আগে বলছিলাম। আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে বাড়ির তৈরি, যেটা মায়ের হাতের রান্না, যেটা সবাই ছেলে মেয়েরা ভালোবাসতো, তেমনি বাড়ির তৈরি খাবারই বেশি খাবার চেষ্টা করতে হবে। তাই বলে আমি বলবো না যে কোনোদিন বাইরের খাবার খাবে না, কিন্তু বেশিরভাগ দিনে, মাসে অন্তত একদিন দুদিন ছেড়ে বাকি দিনগুলো কিন্তু বাড়ির খাবার খেলে এবং সুষম খাদ্য এবং সময় মতো খেলে কিন্তু অনেকটাই ভালো হওয়া সম্ভব। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে নিজে নিজে ওষুধ সেবন করছে। যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ অনলাইনে কোনো সাজেশন দেখে নিজেই নিজের ওষুধটা ডিসাইড করছে যে তার মনে হচ্ছে এটা খাওয়া দরকার, কোনো ডাক্তারের সাজেশন না নিয়ে। সেক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন? এর থেকে ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না। আমার মতে আইন করে এটা বন্ধ করা উচিত। কারণ কি, একটা মানুষ কিন্তু সে ডাক্তার নয়, সে নিজে বুঝতে পারবে না যে তার শরীরে কি প্রয়োজন। তার ভিটামিনের প্রয়োজন, নাকি আয়রনের প্রয়োজন, নাকি একটা ফলিক অ্যাসিডের প্রয়োজন, নাকি তার ভিটামিন ডি এর অভাব, সেটা কিন্তু সে বুঝতে পারবে না। সে কয়েকটা নিজের একটা সমস্যা দেখে সেইটা গুগল করলো, মানে আজকালকার দিনে যেটা খুব কমন, করে একটা ওষুধ নিয়ে আনিয়ে খেতে শুরু করলো। তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ডভাবে বেড়ে যায়। ঋতু পরিবর্তনের সময় কোন ধরনের স্বাস্থ্য সমস্যা বেশি দেখা যায় এবং কিভাবে এগুলি এড়ানো যায়? সবচেয়ে প্রথম, ঋতু পরিবর্তনের সময় যে এই সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, জ্বর ইত্যাদি, এই সব সমস্যাগুলো খুব বেশি আসে। তার জন্য ঋতু পরিবর্তনের সময় কিন্তু মানুষের একটু সাবধানে থাকতে হবে যে বাইরের টেম্পারেচার কীরকম, ঘরের ভেতরে টেম্পারেচার কীরকম, সেই ধরনের পোশাক আশাক পরে বেরোনো,
তারপরে হঠাৎ করে একটু হালকা গরম পড়তে না পড়তেই ঠান্ডা জল খেয়ে ফেলছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই সমস্তগুলো থেকে যদি এড়ানো যায়, অর্থাৎ একটু বুদ্ধি করে চললে কিন্তু এটা মানুষ নিজেই নিজের সচেতন থেকে নিজেকে সুস্থ রাখতে পারবে। বর্তমানে মানুষের স্ট্রেস কিভাবে মানুষের শরীরের এবং স্বাস্থ্যের প্রতি প্রভাব ফেলছে? চরম হারে প্রভাব ফেলছে। কারণ কি, এত স্ট্রেসফুল লাইফ এখন কাজের জায়গায় বটে, সংসারেও বটে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে নিদ্রাহীনতা, অর্থাৎ ঘুমের যে সমস্যা, তারপরে তাদের বিভিন্ন রকমের স্ট্রেসের জন্য অন্য রোগ ডেকে আনছে। এইগুলো কিন্তু আমাদের কাছে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতন দীর্ঘস্থায়ী রোগগুলোর প্রতিরোধের জন্য কি করা দরকার বলে আপনার মনে হয়? এটা আমার মনে হয় নয়, এটা বিজ্ঞানী বলছে যে অল্প বয়স থেকেই মাঝে মধ্যে হেলথ চেক আপ করা দরকার। মানে আমরা ভাবি যে যখন শরীর খারাপ হবে তখনই ডাক্তারের কাছে যাব, এটা করা যাবে না। আমরা এখন বলি যে 18 বছর বয়স থেকেই কিন্তু মাঝে মধ্যে হেলথ চেক আপ করতে হবে, অর্থাৎ ডাক্তারের কাছে বছরে একবার দুবার যেতে হবে। দরকার হলে সাধারণ কিছু টেস্ট করে ডাক্তারবাবু সেটা বুঝতে পারবে যে তার কোনো সমস্যা আসছে কিনা। বিশেষ করে যাদের পরিবারে এই ধরনের রোগ আছে তাদের জন্য তো এটা আরো বেশি প্রযোজ্য। বর্তমান যুগে দাঁড়িয়ে শিশু বা প্রবীণদের কি ধরনের বিশেষ নজর দেওয়া উচিত? এরা সবচেয়ে বেশি প্রোন টু ডিজিজ হয়। কারণ কি, রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন শিশুরও কম থাকে তেমনি প্রবীণদেরও কম থাকে। সেই জন্যে ঋতু পরিবর্তন হোক বা সারা বছর তাদেরকে খাবারের একটা কি রকম খাবে, সুষম খাদ্য, এবং তাদেরকে যেগুলো বারণ থাকে, যেমন ঠান্ডা জল খেয়ে নেওয়া, আজকালকার দিনে যেটা বেশি কমন, সেইগুলো যাতে একটা রেস্ট্রিক্টেড পরিমাণে খায় এবং ঠিক সময়ে খায়, খাওয়া দাওয়াটা ঠিক সময় করে। এবং প্রবীণদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, তারা যেমন একটা ন্যূনতম একটা ব্যায়াম, মানে হাঁটা চলার মধ্যে থাকা, এই সমস্তগুলো, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে হেলথ চেক আপ করা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখনকার ব্যস্ত জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিভাবে বজায় রাখা সম্ভব হতে পারে স্যার? এটা দেখতে হবে যে অল্প করে খেতে হবে, বারে বারে খেতে হবে। দরকার হলে আমরা দেখেছি যে 2টো টিফিন ক্যারিয়ার দরকার নিয়ে যেতে হবে। বাইরের একটা রোল চাউমিন ওইরকম না খেয়ে বাড়ির তৈরি একটা যদি সেটা খিচুড়িও হয়, সেটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয়। এবং অল্প করে খাওয়া, বারে বারে খাওয়া, এবং অবশ্যই কোনো নেশা থেকে দূর থাকা, এগুলো খুব জরুরি। কিছু মিথ আর ফ্যাক্টর প্রশ্ন আপনার কাছে রাখবো। সকালবেলা খালি পেটে চা খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? না, ক্ষতিকর নয়, কিন্তু আমরা সবসময় বলি একটা 2টো অন্তত বিস্কুট দিয়ে খেলে ভালো হয়। আচ্ছা, বেশি পরিমাণে ভিটামিন সি খেলে কি ঠান্ডা লাগা কমে যায়? না, এরকম কোনো ব্যাপার নয়। ভিটামিন সি এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যখন মনে হবে, ডাক্তারই এটা ঠিক করতে পারবে যে তার ভিটামিন সি এর প্রয়োজন বা অন্য কোনো ভিটামিনের প্রয়োজন, তখনই সেটা খাবে। তবে হ্যাঁ, ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিন্তু সেটা ভালো, যেমন পাতি লেবু বা সিজনাল ফ্রুট, কমলা লেবু বা যে কোনো বিশেষ করে লেবু ধরনের জিনিস, এগুলো যাতে ভিটামিন সি আছে। এছাড়াও ফলেও অনেক উপকার আছে, সেগুলো কিন্তু খেলে ভালো হয়। শুধু যোগব্যায়াম করলেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কি সম্ভব হতে পারে? না, এটা যাদের হয়নি, এখন অবধি এই রোগগুলো আসেনি, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কাজ দেবে, কিন্তু এটা অ্যাডিটিভ এফেক্ট হয়। কারণ কিন্তু যদি কোনো রোগ এসে থাকে বা হয়ে গিয়ে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার সঙ্গে নিশ্চয়ই যোগব্যায়াম বা হাঁটা চলা, অন্য ধরনের ব্যায়াম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা খাবার দাবারের ব্যাপারে কিছু নির্দিষ্ট বাধা নিষেধ আমরা আরোপ করে থাকি। যেমন উচ্চ রক্তচাপ থাকলে কাঁচা নুন, ভাজা খাবার ইত্যাদি বারণ থাকবে। ঠিক তেমনি যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি আলু কম খাবে, চিনি মিষ্টি খাবে না। তারপরে আমরা আরেকটা জিনিস সবাই মাথায় রাখে না, যে আম, কলা, সবেদা, কাঁঠাল, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, মধু, এই ধরনের খাবার খাওয়া যাবে না। আরো কিছু আছে, সেগুলো ডাক্তার কাছে গেলে ডাক্তার সেগুলো সব বলে দেবে। আজকাল ডায়েটিশিয়ানের কাছেও অনেক মানুষ যাচ্ছেন, তারাও আরো তাদেরকে গাইড করতে পারবে, অর্থাৎ পরামর্শ দিতে পারবেন। মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে বা একটি ধারণা ঘুরে বেড়াচ্ছে যে অ্যান্টিবায়োটিক যত বেশি পরিমাণে খাওয়া হবে তত দ্রুত স্বাস্থ্য সুস্থ হয়ে যাবে। এটা তো সবচেয়ে খারাপ জিনিস। কারণ কি, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলেই দেওয়া উচিত, যেটা নিজে নিজে কখনোই উচিত নয়। আমি সমস্ত মানুষের কাছে আমি করজোড়ে আমি আবেদন করব
যে নিজেরা দয়া করে অ্যান্টিবায়োটিক ওষুধের দোকান থেকে কিনে খাবেন না। কারণ কি, ওষুধের দোকানে যারা বিক্রি করছেন ওষুধ, তারা জানেন না কিন্তু সঠিকভাবে যে আপনার আদৌ অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, যদি লাগে কোন অ্যান্টিবায়োটিক লাগবে। দ্বিতীয়ত, ওনারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরো কোর্সটা দেন না। পুরো কোর্সটা না খাওয়ার ফলে কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষতি হতে পারে। এমনকি ওই ওষুধটা ওই মানুষের শরীরে কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর একজন মানুষের রেজিস্ট্যান্ট হলে কিন্তু তার আশপাশের মানুষের, এইভাবে সবাইকারই কিন্তু ক্ষেত্রে ওই ওষুধটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। এমন হতে পারে ওই বিশেষ ওষুধটা হয়তো সারা দেশেই আর কাজ করতে নাও পারে। সেই জন্যে দয়া করে নিজে নিজে ওষুধ কিনে খাবেন না, বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধ। এবং যদিও কোনো সময় খেতে হয়, পুরো কোর্সটা খাবেন, কিন্তু তার বেশি খাবেন না। যদি দেখেন যে ওই কোর্সটা খাওয়ার পর, অর্থাৎ সেটা 3 দিনের হতে পারে, 5 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে, তারপরেও যদি দেখেন যে আপনার কষ্টটা পুরোপুরি কমেনি, তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। নিয়মিত ব্যথার ওষুধ খেলে কিডনি ও লিভার কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, খুবই আছে। যার জন্য আমরা বলি যে খুব বেশি অসুবিধে না হলে কিন্তু ব্যথার ওষুধ না খাওয়াই ভালো, এবং সেটাও ডাক্তারের পরামর্শ মেনে কি ধরনের ওষুধ দেবেন, কি ধরনের ওষুধ খেলে তার কিডনি ক্ষতি হবে না, সেটা ডাক্তার বুঝে যেমন ভাবে বলবেন সেইরকম ভাবে খাওয়া উচিত। বেশি কফি খেলে কি হেলথের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? এরকম নয়, কিন্তু তাই বলে সারাদিন ধরে অতিরিক্ত কফি খাবো সেটাও কিন্তু ভালো নয়। 2-1 কাপ কফি খাওয়া কিন্তু খারাপ নয়। অনেক সময় এটা আমরা প্রমাণিত হয়েছে যে 1-2 কাপ কফি যদি খায়, অবশ্যই ব্ল্যাক কফি, দুধ দিয়ে নয়, সেটা খেলে কিন্তু পার্কিনসনের মতো রোগ, অর্থাৎ নিউরোলজিক্যাল কিছু রোগ কিন্তু প্রতিরোধ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার নিত্য জীবনে কিছুটা হলেও সাহায্য পাবেন আপনি। ততক্ষণ দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে রিভার হেলথের এই পেজে আপনাদেরই সাথে।